সরকারের ভেতরেও যদি এমন কোনো অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে যে তারা যেন কোনো সরকারের ভেতরে কোনো অংশ এখন যেন এই জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়াটা কমিশন প্রস্তাব করেছে এটার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন আপনি বলেন যে পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালাতে পারবে না, এইটা যে সংস্কারের এই আকাঙ্ক্ষা, এটাকে এখন কি আইনি ভাষায় লিখতে হবে, এটা তো আইনজীবীদের কাজ, এটা তো বিশেষজ্ঞদের কাজ। কিন্তু মানে এক্সপ্রেস ইজ ডিজায়ার, মানে এটা তো তারা তো এক্সপ্রেস করে ফেলেছে, তাদের ডিজায়ার তো এক্সপ্রেস করে ফেলেছে। এখন এর বেশি তো তাদের কিছু বলার দরকার নেই। ফলে আমাদের শহীদ পরিবার সহ সাধারণ জনগণ গত এক বছরে এই সংস্কারের ব্যাপারে যতটা আপনার সিরিয়াসনেস দেখিয়েছে, আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সিরিয়াসনেস দেখি না। এখনো দেয়ালগুলোর মধ্যে কিন্তু মানে তাকালেই এই আকাঙ্ক্ষাগুলো পড়া যায়। তো আমি বক্তব্য খুব বাড়াবো না, কারণ আমাদের অনেক বিজ্ঞ আলোচক আছেন। শুধু দুটো কথা বলতে চাই। কমিশনের সাথে আমরা লাগাতারভাবে লেগেছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তিটা নিশ্চিত করতে হবে এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। এটা কোনো কথার কথা না, এটা জরুরি। কারণ আমরা 1-1.5 বছর কাজ করার পরে কমিশন কিংবা সরকার পরের সরকারের কাছে একটা সুপারিশপত্র তুলে দেবে, এই জায়গায় তো আমরা জুলাই সনদকে দেখতে চাই নাই। জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে, এই কথাটা নাগরিক পার্টি বলেছে বলেই, জাতীয় নাগরিক পার্টি এটাতে সবচেয়ে বেশি সিরিয়াস বলেই আমরা স্বাক্ষর করতে যাইনি। আমরা বলেছি যে আপনি তো কনসেনসাস বা ঐক্যমত্য করেছেন ওই কমিশনে সবার পুরো জাতিকে সাক্ষী রেখে, আমরাও সেটার পার্ট। জুলাই সনদ যে প্রণীত হয়েছে আমরাও সেটার পার্ট। তাহলে ঐক্যমত্য তো হয়েছেই, তাহলে শুধুমাত্র স্বাক্ষর করব মানে আইনি ভিত্তি ছাড়া, এবং যে প্রশ্নগুলোতে আমরা একমত হয়েছি যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে এবং তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে, কিংবা আমরা বলেছিলাম গণপরিষদের কথা। এখন অনেক শব্দ শুনলে আমাদের রাজনীতিবিদদের ঘুম হারাম হয়ে যায়, তারা গণপরিষদ শুনলে ভয় পেয়ে যায়। ঠিক আছে, এখন পরিষদ নামে তারা হচ্ছে, মানে যেটা একটা আধা গণপরিষদ, তবু তো একটা কিছু হচ্ছে যে আগামী সংসদের কাছে এই সংবিধান পরিবর্তন, মৌলিক পরিবর্তন করার এই এখতিয়ারটা থাকবে। এই যে প্রসেসটা, এটা পুরো জাতিকে সাক্ষী রেখে তো আমরা একমত হয়েছি। তাহলে এই কথাটা জুলাই সনদে লেখা থাকবে না কেন, এই প্রশ্নটা আমরা তুলেছি এবং সেখানে কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর এখনো পর্যন্ত সরকার দিতে পারে নাই। ফলে এখন যেখানে আছে কমিশন, তবু আমরা কমিশনকে ধন্যবাদ দিতে চাই, আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে তারা রাজনৈতিক দলগুলোর যার যার গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের জন্য জাতীয় স্বার্থটাকে অনেক সময় ইগনোর করেছে, তবু তারা ধৈর্যের সাথে সবার সাথে কথাবার্তা চালিয়ে গেছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে। আমাদের কথাগুলো তারা শুনেছে এবং আশা করি যে তারা সরকারের কাছে সেগুলো তুলে ধরেছে। এখন কিন্তু কমিশন একটা, আজকে আমরা যদিও ওই আদেশের কপিটা পুরোপুরি এখনো পড়ি নাই, আমরা আমাদের টিম পড়বে, সেটা পড়ে তারপর আমরা আবার এটার প্রতিক্রিয়া জানাবো। কিন্তু এখন কমিশন দিয়ে দিয়েছে, তাদের কাজ শেষ, কমিশন ইজ ডান। এখন বল সরকারের কোর্টে। ফলে আমরা এটা খুব পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই সরকারের উদ্দেশ্যে, যে সরকারের ভেতরেও যদি এমন কোনো অংশ থাকে যারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং জাতির সামনে তাদেরকে এক্সপোজ করতে হবে যে তারা যেন কোনো সরকারের ভেতরে কোনো অংশ এখন যেন এই জুলাই সনদ বাস্তবায়নের যেই প্রক্রিয়াটা কমিশন প্রস্তাব করেছে এটার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। কারণ নানা ধরনের কানাঘুষা আমরা শুনতে পাই, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না, কিন্তু কানাঘোষা শোনা যায়। ফলে সরকারকেও খেয়াল করতে হবে যে তার ভেতরের ডিস্টার্বিং এলিমেন্টস যারা আছে তাদেরকে কন্টেইন করতে হবে। কোনোভাবেই জুলাই সনদের পথে আর কোনো বাধা, আর কোনো কাটা আমরা দেখতে চাই না। এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, এটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে দীর্ঘ অভিজ্ঞতার পরে। দুটো কথা বলে আমি শেষ করি। এক নম্বর হচ্ছে যে আমরা কেন এই যে প্রস্তাবগুলো দিয়েছি, আমাদের বিবেচনায় কি কি ব্যাপার ছিল। এক নম্বর যে এই যে উচ্চকক্ষে পিয়ার হতে হবে, এটা আমরা বলেছি এই কারণে যে বাংলাদেশে ইতিপূর্বে যে সকল সংবিধান সংশোধনী হয়েছে, এটা বাংলাদেশকে সবগুলো সংবিধান সংশোধনী, মানে বিশেষত 2/3 থাকার পরে যে সংবিধান সংশোধনীগুলো হয়েছে, আপনারা চতুর্থ সংশোধনীর কথা জানেন, চতুর্দশ সংশোধনীর কথা জানেন। এই যে আজকে আমরা 28 অক্টোবর, এই যে 28 অক্টোবরকে কেন্দ্র করে এখানে লগি বৈঠার তাণ্ডব আপনারা দেখেছেন, এবং এই লগি বৈঠার তাণ্ডবের পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা ছিল এই চতুর্দশ সংশোধনী, যে আপনার নিজের পছন্দের লোককে আপনি ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবেন, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। ফলে আপনি বিচারপতির বয়স বাড়িয়ে দিলেন অবসরের। এই সংকটটা বাংলাদেশকে লগি বৈঠা 111 এবং তারপরে দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। ফলে আওয়ামী ফ্যাসিবাদের পেছনে এই যে সংশোধনীর ইতিহাসটা, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে আমাদের রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে যে তারা সংশোধনী করেছে নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য, সেই সংশোধনী কিন্তু তাদেরকেই মহা বিপদে ফেলেছে। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া গত 20 বছর ধরে বাংলাদেশে ছিল না। ফলে এই সংবিধান সংশোধনী করার যে একচেটিয়া ক্ষমতা দলগুলো উপভোগ করে আসনের মারপ্যাচে,
এটা আমরা কমাতে চেয়েছি। এটা কমানোর জন্য নিয়ন্ত্রণ করার জন্য আমরা বলেছি উচ্চকক্ষে পিআর লাগবে, এবং পিআর মানে হচ্ছে যেটা ভোটের অনুপাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলোর বিরোধিতা রাজনৈতিক দলগুলো থেকে আসছে, খুবই অযৌক্তিকভাবে বিরোধিতাগুলো তারা করছে। এবং এর সাথে আবার এই যে এখন যুক্ত হয়েছে আরপিওতে নতুন একটা জিনিস এসছে যে আপনাকে নিজের মার্কায় জোট করেন, সমঝোতা করেন, যাই করেন, নিজের মার্কায় আপনাকে ইলেকশন করতে হবে। এই যে আপনি যদি আরেকজনের মার্কায় করেন তাহলে কিন্তু আপার হাউসে আপনার দলে কোনো রিপ্রেজেন্টেশন থাকবে না। থাকবে আপনি যদি ধানের শীষে করেন, আপনি যদি দাঁড়িপাল্লায় করেন, তাহলে আপনার যে একটা মার্কা আছে আপনার তো আপার হাউসে রিপ্রেজেন্টেশন থাকবে না। ফলে এই যে ছোট ছোট দল, কোট আনকোট ছোট ছোট দল বলা হয়, তারা যে আপার হাউসে পিআর চায় না, এই কারণে চায় না, কারণ তারা জানে যে তারা একটা আসন চায় বড় দলের কাছে। একইভাবে বড় দল তারা যে আপনার আপার হাউসে পিআর এর ব্যাপারে একমত হয় নাই, এটার কারণও কিন্তু এখানেই নিহিত। তারা জানে যে তাদের জোট সঙ্গীরা যদি ধানের শীষে, যদি দাঁড়িপাল্লায় বিলীন হয়ে যায়, তাহলে কিন্তু আর 51% যে লাগবে, এই 40%-এর পরে বাকি 11%-এর গ্যাপ কিভাবে তারা মেটাবে। এই কারণে এই বড় দল এবং তথাকথিত ছোট দল, তাদের মধ্যে এরকম একটা কমিশন আমরা দেখতে পেয়েছি যে তারা এগুলো নিয়ে, যেখানে পুরো জাতির আকাঙ্ক্ষা যে আপার হাউসে একটা পিআর হবে এবং কেন হবে এটা মোটামুটি যুক্তিগুলো একেবারে এস্টাবলিশড, তবু তারা যে এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এটার কারণ হচ্ছে এই যে মার্কাও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, মানে মার্কার ইকুয়েশনটা। এবং আমরা এনসিপি এখনো পর্যন্ত মার্কার কারণে ভুগছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে মার্কা দেওয়া হচ্ছে না, মানে প্রতীক দেওয়া হচ্ছে না, এবং কেন দেবে না এটাও তারা ব্যাখ্যা করছে না। এটাও একটা খুব অদ্ভুত ব্যাপার। যাই হোক, এই যে সংবিধান সংশোধনী, এই কারণে আপার হাউসে পিআরের কথা আমরা বলেছি। দ্বিতীয় কথা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় পদগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধান নির্বাহীর যে অন্যায্য হস্তক্ষেপ, এটা বন্ধ করতে হবে। এবং এটা করলে নাকি রাষ্ট্র নাকি আনস্টেবল হয়ে যাবে, ইনস্টেবল হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে, চালানো যাবে না, এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি। এবং যারা অতীতে রাষ্ট্র ক্ষমতায় গেছেন তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে আমরা তো বুঝি না, মানে তোমরা তো এগুলো বুঝো না, আমরা রাষ্ট্র চালিয়েছি, আমরা বুঝি যে কেন আসলে এটা দেয়া যাবে না। মানে এই যে একটা স্বাধীন কমিটি করে আপনি সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দিতে চাচ্ছেন, এটা দেওয়া যাবে না কেন? কারণ ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন অতীতে, ওনারা এগুলো খুব ভালো বোঝেন। আপনারা ভালো বোঝেন দেখেই 53 বছরে বাংলাদেশ রাষ্ট্র এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু এই যে আমরা বলছি যে এই সাংবিধানিক পদগুলোতে, যেটা আপনার কাজই না, প্রধান নির্বাহীর কাজই তো এটা না যে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে, এইটা আপনি কেন আপনার কাছে রাখতে চাচ্ছেন? এবং এটা যদি সংবিধানে লেখা থাকে, সমস্যাটা কোথায়? এটা গেল 2 নম্বর ব্যাপার। 3 নম্বর ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখা। আপনারা জানেন, যারা সাংবাদিক আছেন আপনারা জানেন যে আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটা পূর্ণাঙ্গ রূপরেখা আমাদের দলের পক্ষ থেকে কমিশনকে দেওয়া হয়েছে। এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের রূপরেখার কেন দরকার? কারণ যতবারই ক্ষমতার পালাবদলটা আসে, বাংলাদেশ একটা সহিংসতার মুখে দাঁড়িয়ে যায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন সরকারের একজন উপদেষ্টা, দায়িত্বশীল একজন উপদেষ্টা, তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে রাজনৈতিক দলগুলো সহিংসতার জন্য মুখিয়ে আছে। এবং কিন্তু বাস্তব যে পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ট্রানজিশনের মুহূর্তে যখন ঐক্যমত্য আসে না, সবাই যার যার জায়গাগুলোতে অনড় থাকে, তখন সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ায়। ফলে সংঘাত চাই না আমরা, বাংলাদেশকে কোনো ইজিপ্ট কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশের যে পরিণতি সেদিকে নিতে চাই না। আমরা একটা পিসফুল ট্রানজিশন চাই উইথ এই রিফর্মগুলো সহ, এবং সেটা ফলোড বাই একটা সুষ্ঠু নির্বাচন। এটা জাতীয় নাগরিক পার্টির কমিটমেন্ট। সবচেয়ে কম বয়সী দল এই মুহূর্তে বাংলাদেশে, কিন্তু এই ব্যাপারে সবচেয়ে কমিটমেন্ট দেখিয়ে এসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং জাতীয় নাগরিক পার্টি এই কমিটমেন্টটা দেখানোর কারণেই কিন্তু এখনো জুলাই সনদ, সংস্কার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ, এটা এখনো টিকে আছে, এখনো মানুষের মনের মধ্যে আশা জেগে আছে। এবং সেখানে অবশ্যই জুলাইয়ের যত শক্তি আছে, ইনকিলাব মঞ্চ সহ অন্যান্য যত রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে, তারা কিন্তু এই জিনিসটা চায় যে এনসিপি এই ফাইটটা করুক বাংলাদেশের জনগণের হয়ে। কারণ এখন একমাত্র দল, মানে রাজনৈতিক দল হিসেবে একমাত্র দল যারা এই জিনিসটার জন্য ফাইট করে যাচ্ছে যে আপনাকে জুলাই সনদের আইনি ভিত্তি বানাতে হবে। আমরা আর 90 জেনারেশনের কাছ থেকে আমরা শিখেছি, ওই জায়গায় আমরা ফেরত যাব না। কিন্তু রাজনৈতিক দলগুলো আমাদেরকে, মানে প্রচলিত বা প্রভাবশালী বড় বড় রাজনৈতিক দলগুলো ওখানেই বারবার নিতে চায়, এবং এটাকে একটা ফাঁপা দলিল কিংবা ফাঁপা প্রতিশ্রুতি বানাতে চায়। এটা নাগরিক পার্টি বানাতে দেবে না। কারণ নাগরিক পার্টি যারা গঠন করেছে, যারা এটার নেতৃত্বে আছে, তারা বাংলাদেশের ইতিহাসটা জানে, তারা বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে, এবং অদূর ভবিষ্যতে বা এখন আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনের মুখে দাঁড়িয়ে আছি, এটাকে আমরা আর কোনো অনিশ্চয়তার মুখে ঠেলতে চাই না। এটা হচ্ছে নাগরিক পার্টির ফাইট, এবং এই ফাইট আমরা করব। কোনো কিছুর বিনিময়ে আমরা এইটা সমঝোতা কিংবা এইটার ব্যাপারে কম্প্রোমাইজ করি নাই এবং কম্প্রোমাইজ করব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, এবং আশা করি যে আপনারা আমাদের এই ফাইটটাকে যথেষ্ট পরিমাণ আগলে রাখবেন আমাদেরকে আপনাদের মধ্যে, যেন জাতীয় নাগরিক পার্টি যে সংগ্রামটা একা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেখানে আমরা সফল হই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।